আজ সকাল থেকেই সুপ্রিয়া দেবীর মনটা খারাপ। মন খারাপের কারণটা টুম্পা বুঝতে পারছে না। সে বেশ কয়েকবার সুপ্রিয়া দেবীর কাছে যায় এবং জিজ্ঞাসা করে, মা আপনি কাল রাত থেকে কিছুই খাননি। আমি জানি দিদিদের ওভাবে কথা বলাটা উচিত হয়নি, কিন্তু আপনি তো নিজেই বলেন যে ওরা ভেবেচিন্তে কথা বলে না। তাহলে কেন আপনি ওদের কথাই মন খারাপ করছেন বলুন তো? আমি ওদের কথাই মন খারাপ করিনি মা। ওরা আমার মেয়ে, ওদের পেটে ধরেছি, কিন্তু আমি ওদেরকে আমার মতো করে মানুষ করতে পারিনি। ওরা এক একটা অহংকারী আর নির্বোধ মানুষ তৈরি হয়েছে, তাই ওদের কথাই আমার কিছুই যায় আসে না। কিন্তু দুঃখ তো আমার অন্য জায়গায়। তাহলে আপনার কি হয়েছে মা? আপনার কি শরীর অসুস্থ লাগছে? আপনি প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে। না, কি আর হবে? আর তাছাড়া যদি কিছু হয়ও তাতে কি আর কার যায় আসে বলো? দিন যেমন হবে রাত আবার হবে, পরিস্থিতি একই থাকবে। আমি হাজার চেষ্টা করলেও সেই পরিস্থিতি ভালো করতে পারবো না রে মা। আপনি কি পরিস্থিতির কথা বলছেন মা? একটু আমাকে খুলে বলুন। আমরা তো সবাই আছি, যে কোনো সমস্যার সমাধান আমরা ঠিক বের করে নেব। আপনি একবার তো বলে দেখুন। সুপ্রিয়া দেবী টুম্পার কথার কোনো জবাব দেন না। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে বসে হঠাৎ বলেন, অনেক বেলা হয়ে গেল বোমা, এখন বসে বসে আমার আরো বেশি বিরক্ত লাগছে। চলো তোমার সাথে আমি একটু রান্নাবান্নায় সাহায্য করি। রাতে শুতে যাওয়ার সময় টুম্পা তার স্বামী রবিকে বলে, এই মায়ের কি হয়েছে বলো তো? না আসলে কাল থেকে না মা একদম চুপচাপ হয়ে গেছেন, কারোর সঙ্গে ভালো করে কথা বলছেন না, এমনকি খাওয়া দাওয়াটাও করছেন না। ওনার মধ্যে সবসময় একটা অন্যমনস্ক ভাব দেখছি। আমার না জানো তো এইসব দেখে বড্ড ভয় করছে। ও মায়ের মাঝে মাঝে ওরকম হয়, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। মনে হচ্ছে ঝুম্পা রুমা মাকে পুরাতন কথা নিয়ে খোঁটা দিয়েছে। ওদের স্বভাবটাই ওই রকম। মা যতবার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবে আর ওরা ওই জায়গাটা প্রতিবারই আঘাত করে। মায়ের হাব ভাব আমার খুব একটা ভালো লাগছে না। মাকে দেখে মনে হচ্ছে মা খুব গভীর কোনো একটা কষ্টের মধ্যে আছেন। উনি তো আমাকে পরিষ্কার করে কিছু বলছেনও না। এই তুমি যাও না গো একবার, মায়ের কি হয়েছে একবার জিজ্ঞাসা করো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম তো মায়ের মাঝে মাঝে ওই রকম হয়। আর মায়েরই কি দোষ দেব? যার নিজের স্বামী ওই রকম তার তো কপালে কষ্ট থাকবেই। ছাড়ো, তুমি ওসব ব্যাপারে ঢুকতে যেও না, মাঝখানে আরো ঝামেলা বাড়বে। মানে তুমি কি বলতে চাইছো? বাবা আবার কি করলেন? এখানে বাবার দোষটা কোথায়? মাকে তো দিদিরাই আনকালচার ব্যাকডেটেড এইসব বলছিল। বাবা তো কই কিছু বলেনি তেমন। আর তুমি এভাবে বললে কেন যে এর মাঝে ঢুকতে চেও না? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাতে চাইছো নাকি? কি আর লুকাতে যাব? এবারই মেম্বার যখন হয়েছো ধীরে ধীরে সবই জেনে যাবে। শোনো, এবারে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই ব্যাপারটা কি বলো তো? কেউ তো পরিষ্কার করে আমাকে কিছু বলছে না। সবাই যেন হেয়ালের মধ্যে কথা বলছে। তোমরা সত্যি সত্যি কি আমাকে এই বাড়ির মেম্বার বলে মনে করো? যদি তাই হয় তাহলে আজকে আমাকে পরিষ্কার করে সমস্ত ঘটনা খুলে বলো। দেখো টুম্পা, আমার মাথাটা ভীষণ ধরেছে, তুমি একটু চুপ করবে প্লিজ। শান্তি করে ঘুমাতে দাও, আমাকে আর বিরক্ত করো না প্লিজ। রবি এভাবে বললে টুম্পা তাকে আর কোনোই প্রশ্ন করে না। কিছুক্ষণ পর রবি ঘুমিয়ে পড়ে, কিন্তু এদিকে টুম্পার ঘুম ধরে না। সে সারা রাত অস্থিরের মধ্যে কাটায়। পরের দিন সকালে টুম্পা রবি, অতনুবাবু এবং সুপ্রিয়া দেবীকে সকালের ব্রেকফাস্ট খেতে দিচ্ছিল। আজ সুপ্রিয়া দেবীকে দেখে মনে হচ্ছিল তার শরীর ও মন আগে থেকে একটু সুস্থ আছে। তিনি টুম্পাকে বলেন, বোমা এসো, তুমিও আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করে নাও। আর ওখানে ফ্রিজের মধ্যে জুসের বোতলটা রাখা আছে, ওটাও নিয়ে এসো। টুম্পা ফ্রিজ থেকে জুসের বোতলটা বার করতে যাওয়ার সময় হঠাৎই তার মাথা ঘুরতে থাকে এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তাকে এই অবস্থায় দেখে সবাই তার কাছে ছুটে যায় এবং তার চোখে মুখে জল দিতে থাকে। অতনুবাবুর সঙ্গে সঙ্গে তাদের ফ্যামিলি ডক্টর সৌরেনকে ফোন করেন। ডক্টরবাবু এসে টুম্পাকে ভালো করে পরীক্ষা করে দেখেন এবং বলেন, অতনুবাবু, একটা গুড নিউজ আছে। আপনি দাদু হতে চলেছেন। আপনার বৌমা প্রেগনেন্ট। আর ইউ শিওর? এ তো খুবই খুশির খবর। কিন্তু ও মনে হচ্ছে খুব দুর্বল আছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এই অবস্থায় মাথা ঘোরাটা স্বাভাবিক। আমার মনে হয় উনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, তাই জন্যই তো ওনার শরীরটা এত দুর্বল। আপনারা ওনার খেয়াল রাখুন আর যথেষ্ট ওনার লক্ষ্য রাখবেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, সে তো অবশ্যই রাখতে হবে। আমাদের বংশধর আসছে বলে কথা, আমরা তো ওর ভালোভাবে খেয়াল রাখবোই রাখবো। এভাবে ডক্টরবাবু সবকিছু বুঝিয়ে ও কিছু ওষুধ লিখে চলে যান। বাড়িতে সবাই এই খবরে খুবই আনন্দিত হয়, বিশেষ করে সুপ্রিয়া দেবী। তিনি আনন্দে নিজের চোখে জল ধরে রাখতে পারছিলেন না। সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সুপ্রিয়া দেবী টুম্পার জন্য জুস এবং ব্রেকফাস্টটা নিয়ে আসে এবং বলেন, মা এই নাও, এই ব্রেকফাস্টটা করে নাও। ভালো করে নিজের শরীরের খেয়াল রাখো, সময় মতো ওষুধপত্র সবকিছুই খাও। আর হ্যাঁ, বেশি বেশি করে খাবার খাও। আর শোনো, আজকের পর থেকে তুমি আর রান্নাঘরে ঢুকবে না। তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি তোমার জন্য তৈরি করে দেব। কিন্তু মা, আপনি একা কিভাবে সমস্ত কাজ করবেন? কদিন থেকেই তো কাজের মাসিটাও আসছে না, আর আপনার শরীরটাও এখন ভালো নেই। কে বললো আমার শরীর ভালো নেই? আমার শরীর মন দুটোই ভালো আছে।
তুমি এত ভালো খবর দিয়েছো, সেটা শুনে তো আমি ভালো হয়ে গেছি। মনটা অনেক দিন পর অনেকটা হালকা লাগছে জানো। সুপ্রিয়া দেবীর কথা শুনে টুম্পারও খুব ভালো লাগে। এরপর থেকে সুপ্রিয়া দেবী টুম্পার অনেক খেয়াল রাখতে শুরু করে। তিনি নিজের হাতেই সমস্ত কাজকর্ম করে নিতেন। টুম্পাকে কিছুই করতে দিতেন না। তাকে সময় মতো খাওয়া দাওয়া করানো, ওষুধ দেওয়া, সমস্ত কাজ তিনি নিজে একা হাতেই করতেন। ধীরে ধীরে বাড়ির পরিবেশ অনেক ভালো হতে শুরু হয়। একদিন দুপুরবেলা হঠাৎ তার দুই ননদ এসে হাজির হয়। তখন টুম্পা সোফায় বসে বসে টিভি দেখছিল। তারা ঘরে ঢুকতেই তাদেরকে দেখে টুম্পা বলে, আরে দিদি, আপনারা হঠাৎ এভাবে কোনো খবর দিলেন না যে? তুমি কি এই ঘরের নতুন দারোগা হয়েছে নাকি? আমরা আমাদের বাড়িতে আসবো, তার জন্য তোমাকে খবর দিয়ে পাঠাতে হবে নাকি? আমরা কি এমনিতে এখানে আসতে পারি না? না না, মানে দিদি, আমি সেটা বলতে চাইনি। এটা আপনাদের বাড়ি, আপনারা এখানে 100 বার আসবেন। খবর দিয়ে একটু আয়োজন করে রাখতাম, এই আর কি। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। মা কোথায়? মাকে দেখছি না যে, বাড়িতে নেই নাকি? মা রান্নাঘরে আছে, রান্না করছেন মা। আসলে মা মনে হয় বুঝতে পারেননি যে আপনারা এসেছেন। আমি ডেকে দেব? ও বাবা, মা রান্নাঘরে রান্না করছে আর তুমি এখানে মহারানীর মতো পায়ের উপরে পা তুলে বসে বসে টিভি দেখছো? তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমার মাকে দিয়ে সমস্ত কাজ করতে তোমার লজ্জা করে না? দিদি, আমি তোমাকে বারণ করি কাজ করতে। আমি কাজ করতে যাই, কিন্তু মা আমাকে কিছুতেই কাজ করতে দেন না। মা নিজেই আমাকে এখানে বসিয়ে টিভি অন করে দিয়ে চলে গেছেন। কেন, তুমি কি কচি খুকিয়ে নাকি? তোমাকে বসিয়ে টিভি অন করে দিয়ে চলে গেল আর তুমি বসে বসে টিভি দেখতে রয়ে গেলে? সত্যি এই বাড়িতে যে কি হচ্ছে না, আসলে বোঝা মুশকিল সব। বাইরে কথাবার্তার আওয়াজ পেয়ে সুপ্রিয়া দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। তিনি তার মেয়েদের কথাবার্তা শোনেন এবং বলেন, কি ব্যাপার, তোরা আসতে না আসতেই আমার বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিলি যে? তোরা কি বাড়িতে ওর সঙ্গে ঝগড়া করতে আসিস নাকি? তোমার বৌমার কথাবার্তা শুনে এমনিতেই মানুষের কাজ চলে যায়। আর তুমি নিজে রান্না বান্না করছো কেন বলো তো? কাজের মাসি কই? নাকি তোমার বৌমা কাজের মাসিকেও তাড়িয়ে দিয়েছে আর তোমাকে কাজের লোক বানিয়ে ফেলেছে? এই তোদের মুখে কি কোনো লাগাম নেই নাকি রে? যখন যা মুখে আসে তোরা তাই বলে দিস। আমি কাজ করছি, এতে তোদের কি সমস্যা বলতো? তোদের দু বোনের বিয়ের আগে আমি তো একা বাড়ির সমস্ত কাজ করতাম। কাজ করে করে সারাদিন অসুস্থ হয়ে গেলেও তোরা একবারের জন্য আমাকে সাহায্য করতে আসতিস না। আজ আমাকে কাজ করতে দেখে তোদের দরদ যে একদম উতলে পড়ছে। রুমা, চুপ করে যা। মাকে এসব বলে কোনো লাভ নেই। দেখছিস না, মা তার বৌমার ব্যাপারে কিছু শুনতেই চাইছে না। তবে মা, একটা কথা বলি শোনো, তুমি ওর সঙ্গে আমাদের এভাবে তুলনা করছো তো? এই তোরা চুপ কর তো। এমনিতেই মেয়েটার শরীরটা অসুস্থ, কিছু খেতে পারে না, ঘুমাতে পারে না, একটু শান্তিতে টিভি দেখতে বসেছিল। তোরা এসে তো তাও গন্ডগোল করে দিলি। কেন মা, ওর কি এমন হয়েছে যে ও খেতে পারে না, ঘুমাতে পারে না? ওসব নাটক বাদ দাও মা, ওসব না অনেক জানা আছে। আর আমরা এসে গন্ডগোল করলাম মানে? তুমি কি বলতে চাইছো, আমরা কি আর এই বাড়িতে আসবো না? আসবো না মানে? এটা আমাদের বাবার বাড়ি, আমরা 100 বার আসবো। আজ বাবা আসুক, এই সমস্ত কথার বিচার হবে। চল দিদি, আমরা নিজেদের রুমে যাই। হ্যাঁ, সেটাই ভালো। তোরা বরং তোদের নিজেদের ঘরে যা, আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি। খেয়ে দে ঘরে একটু রেস্ট কর। তোমাকে আর কষ্ট করে খাবার পাঠিয়ে দিতে হবে না, আমরা অনলাইন থেকে খাবার বুক করে নিচ্ছি। এই বলে রুমা এবং ঝুমা তাদের রুমে চলে যায়। এদিকে সুপ্রিয়া দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরে রান্না করতে চলে যান। এই ঘটনায় টুম্পার শরীর আবার খারাপ হতে শুরু করে। সে কিছুটা দুঃখিত হয়েই টিভি বন্ধ করে নিচের ঘরে শুতে চলে যায়। রামিন একজন দারিদ্র পরিবার থেকেই ছিল। সে শহরের নামকরা কানাইলাল কলেজে পড়তো। পড়াশোনায় ভালো হলেও রামিনের পারিবারিক আর্থিক চিন্তা সর্বদাই হতো, কারণ তার বাড়িতে দীপালি দেবী একমাত্র উপার্জন করত, যে কিনা একটি প্রাইমারি স্কুলে রান্নাবান্নার কাজ করত। এমনই একদিন রামিন বসে বসে এসবই চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই মোনা তার কাছে আসে। ও বলে, ওহ রামিন, এ কি মুড তোমার? তোমাকে এরকম করে থাকতে দেখে আমার মোটেও ভালো লাগে না। তুমি একটু হাসো প্লিজ। না মানে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, আর তাই যত দিন যাচ্ছে আমার চিন্তা বেড়েই যাচ্ছে। হ্যাঁ, সেজন্যই তো আমি তোমার চিন্তা কমাতে এসেছি। আসলে কাল ফ্রেন্ডশিপ ডে আছে, আর আমি তাই ভাবছি তোমাকে লাল গোলাপ দিয়ে ফ্রেন্ডশিপ ডে পালন করব। আসলে মোনা ছিল রামিনের কলেজ ফ্রেন্ড। ও সে রামিনের খুবই খেয়াল রাখতো। তার সুখ দুঃখ সবকিছুতে সে থাকার চেষ্টা করত। কিন্তু আজ মোনার মুখে লাল গোলাপের কথা শুনে রামিন চমকে ওঠে। ও সে বলে, এই মোনা, তুমি কি বলছো? তুমি আমায় লাল গোলাপ দেবে মানে? লাল গোলাপ তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেয়, আর যারা প্রপোজ করে তারা একে অপরকে দেয়। হ্যাঁ তো, আমিও তো তোমাকে প্রপোজই করব। কেন, তুমি কি আমায় পছন্দ করো না? আমি কি দেখতে খারাপ নাকি?
দেখো রামিন, আমি ওসব ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে ভালোবাসি না। আমার তোমায় ভালো লাগে তাই আমি ডিরেক্ট বলছি। এদিকে রামিন ও মোনাকে মনে মনে ভালোবাসতো, তাই সে মোনার প্রস্তাবে খুশি হয়ে যায় ও সেদিন সেও তাকে প্রপোজ করে দেয়। এভাবেই করে তাদের বন্ধুত্বের সম্পর্ক একটি নতুন সম্পর্কে পরিণত হয়ে যায়, যাতে করে তারা দুজনেই খুবই খুশি ছিল এবং তারা প্রায় সময়ই একে অপরের সঙ্গে সময় কাটাতো। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রামিন বলে, না, এভাবে আমি থাকলে হবে না। এদিকে বাড়িতেও সমস্যা, তাই আমাকে যে কোনো না যে কোনো কাজ খুঁজতেই হবে। কিন্তু পড়াশোনা করতে করতে কি বা কাজ করা যাবে? আরে তুই সে নিয়ে চিন্তা করিস না, তুই আমার সঙ্গে চল, আমি তোকে পিৎজা ডেলিভারি বয়ের কাজে লাগিয়ে দিচ্ছি। ওখানে অনেকেই তোর মতো পার্ট টাইম জব করে, আর তারা জব করেই তাদের পড়াশোনার খরচ চালাচ্ছে, বুঝেছিস? কি তুই ঠিক বলছিস? তাহলে চল, আমিও তোর সঙ্গে যাব। কারণ শুধু পড়াশোনার জন্যই নয়, আমাকে আমার ফ্যামিলিকেও সাপোর্ট করতে হবে। হ্যাঁ, হয়ে যাবে, তুই চিন্তা করিস না। ওখানে তুই ওভারটাইম কাজও করতে পারিস, আর তাতে তোর ইনকামও দ্বিগুণ হয়ে যাবে, বুঝেছিস? পলাশ এভাবেই বলে রামিনকে সঙ্গে করে নিয়ে পিৎজা হাটে যায় ও সেখানে গিয়ে তাকে ডেলিভারি বয়ের কাজে লাগিয়ে দেয়। এরপর রামিন মন দিয়ে ডেলিভারির কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। কাজ পাওয়ার পর থেকে রামিনের চিন্তা বেশ কিছুটা দূর হয়েছিল এবং সে বেশিরভাগ সময়ই কাজের মধ্যেই কাটিয়ে দিত। এমনই একদিন মোনার সঙ্গে তার দেখা হয়। তখন, এই যে মোনা, বলো কেমন আছো? অনেকদিন হয়ে গেল তোমার সঙ্গে ঠিকভাবে দেখাও হয়নি, আর তেমন কথাও হয়নি। হ্যাঁ, তুমি একটু চুপ করো। তুমি এখন বড্ডই ব্যস্ত হয়ে গিয়েছো, এখন তো আমার সঙ্গে দেখা করার সময়ও পাও না। সে আমি জানি মোনা, এখন তুমি প্লিজ রাগ করো না। এই দেখো, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, তোমার পছন্দের টেডি বিয়ার। এই বলে রামিন মোনার হাতে একটি গিফটের বক্স দেয়, যেটা দেখে মোনা খুশি তো হয়েছিল ঠিকই, কিন্তু সেই মুহূর্তে সে চিন্তায় পড়ে যায় ও সে বলে, কিন্তু রামিন, তুমি এত টাকা কোথায় পেলে, যেখানে তোমার বাড়ির পরিস্থিতি তো তুমি খারাপই বলেছিলে। আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, ও আমি ম্যানেজ করে নিয়েছি। তবে হ্যাঁ, হয়তো আমি তোমাকে সবসময় গিফট দিতে পারবো না, তবে যেটা দেবো মন থেকেই দেবো। হ্যাঁ রামিন, সে আমি ভালো করেই জানি, আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। তা রামিন, তুমি চিন্তা করো না, এখন কাজে যাও, তোমার ডিউটি এখনো বাকি আছে। মোনা এভাবেই বললে রামিন তখন আবারও পিৎজা ডেলিভারির কাজে চলে যায়। ঠিক তখনই দীপান্বিতা নামের মোনার এক বান্ধবী সেখানে আসে ও সে এসে বলে, এই যে কি ব্যাপার, কয়েকদিন থেকেই দেখছি তুই বেশ হাসি খুশিতে রয়েছিস, মানে প্রেম টেম করছিস না তো? হ্যাঁ রে দীপা, তুই ঠিকই বলেছিস। আসলে আমি রামিনের সঙ্গে রিলেশনশিপে আছি, আর তুই তো জানিস রামিন কত ভালো ছেলে। কে রামিন? মানে ওই পিৎজা ডেলিভারি বয়? তোর চয়েস এত চিপ হবে এটা আমি কখনো ভাবিনি। দেখ দীপা, তুই আমায় নিয়ে যা বলার বল, কিন্তু আমার রামিনের নামে একটিও বাজে কথা বলবি না। হ্যাঁ মানছি ও দারিদ্র, কিন্তু ও আমায় মন থেকে ভালোবাসে। ও মা টুরু লাভ। এই শোন, যখন অভাব দরজার সামনে আসবে না, তখন ভালোবাসা জানালা দিয়ে পালাবে, বুঝেছিস? এই দেখ, আমার বয়ফ্রেন্ড আমায় 1.5 লক্ষ টাকা দামি আইফোন গিফট করেছে, যেখানে তোর রামিন তোকে 150 টাকা দামি টেডি বিয়ার দিয়েছে। হ্যাঁ দিয়েছে, ওর কাছে কম টাকা ছিল তাই ও কম দামি গিফট দিয়েছে, এতে বলার কি আছে? সেজন্যই তো বলছি, ভেবে দেখ, এখনো তোদের বিয়েই হয়নি, এখনই যদি ও এরকম অভাব দেখায় তাহলে বিয়ের পর কত কষ্ট নাই তোকে দেবে। আমার বলার কর্তব্য, তাই আমি বললাম। এবারে তোর ব্যাপার, তুই কিভাবে তোর লাইফ স্পেন্ড করতে চাস। দীপান্বিতা এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দীপান্বিতার কথা শুনে তখন মোনা একটু চিন্তায় পড়ে যায় ও সে মনে মনে ভাবে, হ্যাঁ দীপা তো ঠিকই বলেছে, ও তো আমায় কখনোই কিছু দেয় না, তার উপরে একবার দিল, তাও আবার 150 টাকা দামি। না না, এভাবে হবে না, আমিও এবার থেকে ওর কাছ থেকে দামি গিফট চাইবো। আর বয়ফ্রেন্ড হয়ই তো গিফট দেওয়ার জন্য, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। মোনা সেদিন এভাবেই মনে মনে পরিকল্পনা করে নেয় ও সে পরের দিন রামিনকে ফোন করে বলে, এই যে রামিন, এই ভ্যালেন্টাইন্স ডেতে আমার আইফোন চাই, আমার বান্ধবীদের সকলেরই আইফোন আছে। কিন্তু মোনা, সেটা কিভাবে সম্ভব? এখন দেখো, নিজেই ভাঙা ফোন চালাচ্ছিস, সেখানে তোমাকে কিভাবে অত দামি আইফোন দেব? সে আমি জানি না, আমার আইফোন চাই মানে ওটাই চাই। এখন যদি তুমি আমায় না দাও তাহলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। এই বলে মোনা ফোন কেটে দেয়।
এদিকে মোনার কথা শুনে রামিন তখন খুবই চিন্তায় পড়ে যায় ও সে মনে মনে ভাবে, এ আবার কি মুশকিলে পড়লাম। না, আমায় যেভাবেই হোক মোনাকে একটা ফোন গিফট করতে হবে। প্রয়োজনে এই মাসের মাইনের টাকা দিয়েও আমি মোনাকে একটা কম দামি ফোন কিনে দেব। আরে কি হলো রামিন, তোর এখনো কিসের চিন্তা? তোকে তো একটা ভালো কাজে লাগিয়ে দিলাম, আর ঈশ্বরের কৃপায় এখন তো তোর ভালোই ইনকাম হচ্ছে, তাই না? হ্যাঁ রে ভাই, সে তো ঠিক আছে, কিন্তু এখন একটা ফোনের প্রয়োজন। আসলে মোনা আমার কাছ থেকে একটা দামি আইফোন চেয়েছে। এ তুই কি বলছিস? মোনা তোর সম্বন্ধে সবকিছু জেনে শুনেও দামি ফোন চাইলো? তুই যাই বলিস ভাই, আমার তো এটা মোটেও ভালো ঠেকছে না, বুঝেছিস? এই বলে রামিন সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় ও শেষে তার মাইনে হলে সে সত্যি সত্যি একটি ফোন কিনে মোনার কাছে যায়, যেটা দেখে মোনা বলে, কি তুমি আমার জন্য এই কম দামি ফোন কিনে নিয়ে এসেছো? তাহলে তো তুমি আমি ভালোই বাসো না। যাও, তোমাকে আজ থেকে আমার সঙ্গে কথাই বলতে হবে না। দেখো মোনা, তুমি প্লিজ এভাবে বলো না। আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি, কিন্তু এখন তুমি তো জানো যে আমি একটা সামান্য পিৎজা ডেলিভারি করে থাকি, যেখানে এই কাজ করে আর কত টাকাই বা পাবো বলো? ঠিক আছে, তবে তুমি তোমার কম টাকা নিয়েই থাকো, আমি চললাম। তখন রামিন তাকে অনেক বোঝাতে থাকে, কিন্তু মোনা তার একটিও কথা শোনে না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এখন মোনা একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ সে রামিনের ফোন পর্যন্ত রিসিভ করতো না। এভাবেই আরো কয়েক মাস কাটতে থাকে এবং রামিন তখন কিছুই ভেবে পায় না সে কি করবে। এমনই একদিন রামিন একটি হোটেলে পিৎজা ডেলিভারি করতে গিয়েছিল, কিন্তু সে সেখানে গিয়ে দেখে মোনা একটি বড় লোকের ছেলের সঙ্গে ওই হোটেলেই আছে, যেটা দেখে রামিনের মন একেবারেই খারাপ হয়ে যায়। তখন, এই তোর কি হলো? তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এক তো দেরিতে এসেছিস, তার উপরে আরো দেরি করে চাকরিটা খাবি নাকি? আরে না না সুজয়, ওই গরিব পিৎজাওয়ালা হয়তো আমাদের কাছ থেকে পিৎজা খেতে চাইছে। জানোই তো, ওরা 5,000 টাকা চাকরি করতে করতে অভাব নিয়েই জীবন কাটিয়ে দেয়। তা ভালো কথা মনে করিয়ে দিয়েছো মোনা। এই নে, তুই এক টুকরো খেয়ে যা। এমনিতেও আমার গরিবদের সাহায্য করতে খুবই ভালো লাগে। এই বলে আদিত্য তখন রামিনকে পিৎজা দিতে যায়, যেটা দেখে রামিনের তখন চোখে জল চলে আসে ও সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। কিন্তু সে হোটেল থেকে এসে ভেঙে পড়েনি। সে বড়লোক হওয়ার পরিকল্পনা করে ও সে গিয়ে তার বন্ধু পলাশকে সব ঘটনাই বলে। সবকিছু শুনে পলাশ তাকে কিছু টাকা ধার দিয়ে সাহায্য করে। এরপর সেই টাকা নিয়ে রামিন পিৎজার ব্যবসা শুরু করে। এরপর সে সেই শহরেই একটি পিৎজার রেস্টুরেন্ট খোলে এবং প্রথম দিকে সে পিৎজা তৈরি করা থেকে শুরু করে ডেলিভারি সবকিছুই একাই করতে থাকে। এমনই একদিন পলাশ বলে, এই তুই একাই সব কাজ করলে চলবে না, বুঝেছিস? এখন তুই লোক রাখ, তাহলে তুই তোর ব্যবসাকে আরো বাড়াতে পারবি, বুঝেছিস? হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। আমি কয়েকদিন ধরে সেটাই ভাবছিলাম, আর ঈশ্বরের কৃপায় এখন আমার বেচা বিক্রিও খারাপ হয়নি, বুঝেছিস? তাহলে আর দেরি কিসের? করবি ভেবেছিস যখন করেই ফেল, কারণ সুযোগ মানুষের একবারই আসে আর সেটাকে কাজে লাগাতে হয়। পলাশের কথা মতোই রামিন তার রেস্টুরেন্টে কিছু লোক নিয়োগ করে, যার ফলে তার ব্যবসা দিন দিন আরো বড় হতে থাকে এবং শেষে গিয়ে শহরের সব থেকে বড় ব্যবসায়ীতে পরিণত হয়। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। এমনই একদিন রামিন তার দামি বিলাসবহুল গাড়ি করে যাচ্ছিল। ঠিক তখন সে দেখে একজন মাতাল রাস্তাতেই তার গার্লফ্রেন্ডকে মারধর করছে। এরপর রামিন গাড়ি থেকে নামে ও সে বলে, এই দাঁড়াও দাঁড়াও বলছি, তুমি এভাবে একটা মেয়েকে মারধর করছো কেন? থামো বলছি, থামো। এই তুই কে রে, আমায় এসে এভাবে বলছিস? আমি আমার গার্লফ্রেন্ডকে যা ইচ্ছা তাই করতে পারি, বুঝেছিস? আর তুই জানিস আজ পর্যন্ত ওর পিছনে আমার কত টাকা খরচ হয়েছে? আদিত্য এভাবে বললে তখন রামিন তার দিকে দেখে ও তখন সে তাকে চিনতে পেরে যায় এবং তার সঙ্গে তখন মোনাও ছিল। এরপর মোনাও রামিনকে চিনে ফেলে ও তখন মোনা বলে, এই তুমি রামিন না? এখানে এত বিলাসবহুল গাড়িতে তুমি কি করছো? তুমি কি এখন গাড়ি চালাও নাকি? না, আমি গাড়ি চালাই না, আসলে ওটা আমারই গাড়ি। আমি সুপার পিৎজা কোম্পানির মালিক। আর যদিও এ সব কিছুর জন্য তোমাকে ক্রেডিট দিতে হবে, কারণ তুমি সেদিন আমার সঙ্গে ওই ব্যবহারটা না করলে হয়তো আজ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। দেখো রামিন, তুমি প্লিজ এভাবে বলে আমায় লজ্জা দিও না।
আমি জানি আমি তোমার সঙ্গে প্রতারণা করে অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন তুমি আমায় প্লিজ ক্ষমা করে দাও। না না, ভুল তোমার কিছুই ছিল না, ভুল তো আমারই ছিল যে আমি তোমার মতো একটা লোভী মেয়েকে ভালোবেসেছিলাম। যদিও এখন আমার তোমার প্রতি কোনোই রাগ নেই, বরং গর্ববোধ হয়। রামিন এভাবেই বলে সেখান থেকে চলে যায়, যার ফলে মোনার তখন আরো মন খারাপ হয়ে যায়। এতদিন পর সে তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু এখন আফসোস করেও লাভ ছিল না, কারণ সে জানতো রামিন যেমন মানুষকে মন থেকে ভালোবাসে তেমনই সে মন থেকে ঘৃণাও করে। এদিকে রামিন তার সফলতায় খুবই খুশি ছিল, আর সে এভাবেই তার পরবর্তী জীবন তার পরিবারকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে থাকে।